একটু দেখেছো। উম, আমি স্ক্রিন শেয়ার করছি। আমরা এখানে 421-এ গেল 421 এপিএম 421 ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট। এটা অনেক পুরনো একটা কোর্স। আমরা পড়েছি বা ইঞ্জিনিয়ার শুরু থেকেই এই কোর্সটা পড়ানো হয়। ম্যানেজমেন্টের একটা অন্যতম একটা স্কুল। যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামের এটা আসলে জরুরি। যে কোনো ইউনিভার্সিটির যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হলেই ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এইটা পড়ানো হয়। এখানে থিওরি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল বলতে আসলে অঙ্ক দুটোই আছে। তো এখানে আমরা যে জিনিসগুলো তোমাদের পড়াবো সেটা একটু আউটলাইন হয়তো গত ক্লাসে তোমাদের সাথে লেকচার প্ল্যানটা শেয়ার করেছে আমি। এখানে আমি একটু এড করছি, এড করছি না আসলে ওইটাকে আরেকটু ব্রেক আপ করে দিচ্ছি তোমাদের। যেমন চ্যাপ্টার 1 এ আছে রিটার্ন টু ক্যাপিটাল। রিটার্ন টু ক্যাপিটাল স্যার আপনার ভয়েস স্যার একটু স্যার নয়েজি আসতেছে স্যার। আমারটা কি নয়েজ আসতেছে? জি স্যার, স্যার শুনতে অসুবিধা হচ্ছে স্যার। সবার কি একই অবস্থা? জি স্যার, মোটামুটি সবাই। জি স্যার। একটু মানে মানে ডিম আসতেছে স্যার, নয়েজটা মানে একটু লো। হ্যাঁ স্যার, একটু কম আসতেছে। উম, এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে? স্যার আগের থেকে স্যার আগের থেকে বেটার। তো আমি ব্লুটুথে আছি তো এই জন্য হয়তো এই সমস্যা। আমি নিচ্ছি, আমি হেডফোন নিচ্ছি, দাঁড়াও ব্লুটুথ আমি ক্যান্সেল করে দিই। হ্যালো। জি স্যার। হ্যাঁ, ওকে। সো আমরা যেটা বলছিলাম যে সাবজেক্টগুলো আমি একটু ব্রেকআপ করে দিচ্ছি। আমাদের 1 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে রিটার্ন টু ক্যাপিটাল চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার নেক্সট পরেরটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং মডেল, চ্যাপ্টার 3 তে নেটওয়ার্ক অ্যানালাইসিস, চ্যাপ্টার 4 ট্রান্সপোর্টেশন থিওরি, তারপর হচ্ছে কিউইং থিওরি, ইনভেন্টরি মডেল। এগুলো হচ্ছে মেইন চ্যাপ্টার বা প্রত্যেকটার সাথে অঙ্ক আছে। এরপরে আমাদের যেগুলো আছে কিছু থিওরি অংশ আছে, সেটা আমরা চ্যাপ্টার না লিখে এটা হচ্ছে যে আমাদের ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারগুলো আছে। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার মিন্স ম্যানেজমেন্ট কাকে বলে, ম্যানেজমেন্টের ক্লাসিফিকেশন, ম্যানেজমেন্টের কোত্থেকে উৎপত্তি, এটার এই অংশগুলো একটা। তারপর হচ্ছে লিডারশিপ, এই জিনিসগুলো সবগুলো আসবে। অর্গানাইজেশন কাকে বলে, অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, এগুলোর মধ্যে কি পার্থক্য সেই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে আসবে। আরেকটা চ্যাপ্টার হচ্ছে তোমাদের আমরা একটা বলি প্রকিউরমেন্ট, পিপিআর। এটা হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট রুলস। সরি, তোমাদের কি একটু ছোট হয়ে গেল, দেখতে অসুবিধা হচ্ছে? না স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে। পাবলিক প্রকিউরমেন্ট আগে প্রকিউরমেন্ট রুলস, এটা সেই জিনিসটা। আরেকটা হচ্ছে চ্যাপ্টার আছে সেফটি, আরেকটা হচ্ছে প্লান্ট লেআউট। এটা তোমাদের ফুডের জন্য জরুরি।
ওকে, আমি একটু জাস্ট এগুলো আলোচনা করছি যে কোন চ্যাপ্টারে কি জিনিসগুলো আছে সেই জিনিসগুলো। রিটার্ন টু ক্যাপিটাল, এটাতে হচ্ছে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ক্যাপিটাল এন্ড হোয়াট ইজ রিটার্ন। ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি, রিটার্ন বলতে কি বুঝি, এটা আমি হয়তো আজকে শুরু করব একটু এটা দেখাবো। ক্যাপিটাল বলতে আমাদের সাধারণত যে মূলত বলা হচ্ছে যে মূলধন, আসলে আমাদের কি কি অ্যাসেট থাকতে পারে সেই অ্যাসেটটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং এটার জন্য আমরা কি ব্যাক পাবো সেই জিনিসটা হচ্ছে রিটার্ন টু ক্যাপিটাল চ্যাপ্টার। এখানে আমরা যে জিনিসটা আলোচনা করি ইন্টারেস্ট উৎপত্তি কিভাবে হলো, ইন্টারেস্ট কেন হলো আসলো, কিভাবে ক্যালকুলেশন করে সেই জিনিসগুলো আমরা চ্যাপ্টার 1 এ রিটার্ন টু ক্যাপিটালে আসবে। চ্যাপ্টার 2 হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং মডেল। লিনিয়ার প্রোগ্রামিং এ বলতে হচ্ছে আমাদের প্রত্যেকটা কোন একটা অ্যাডমিনিস্ট্রেশন বা কোন একটা কোম্পানির দেখা যাচ্ছে তাদের কিছু অ্যাসেট থাকে, সেই অ্যাসেটটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই জিনিসগুলো হচ্ছে এখানে থাকবে। লিনিয়ার প্রোগ্রামিং মডেল যে অ্যাসেট গুলো আছে সেই বা অ্যাসেট বা রিসোর্স বলতে পারি আমরা, সেই এটাকে আমরা অনেক সময় বলে থাকি রিসোর্স অ্যালোকেশন। রিসোর্স অ্যালোকেশন মানে হচ্ছে যে একটা রিসোর্স আছে সেই রিসোর্সটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সেই রিসোর্স অ্যালোকেশনটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং মডেলে আমরা আলোচনা করে থাকি। যেমন একটা একটা জাস্ট উদাহরণ দিই ছোটখাটো, যে কোন একটা ফ্যামিলি হয়তো দেখা যাচ্ছে তাদের নিউট্রিশনের রিকোয়ারমেন্ট পার পারসনে এটা পার ডেতে ফিক্স করা আছে। মনে করো ক্যালোরি, ক্যালসিয়াম, প্রোটিন, এটা নির্দিষ্ট করা আছে যে প্রতিদিন হয়তো 20 ইউনিটের বেশি সে বা মিনিমাম 20 ইউনিট হলেই তার ক্যালোরি ফুলফিল করে ফেলবে। তারপরে হচ্ছে প্রোটিনের জন্য মনে করো 30 ইউনিট প্রোটিন হলেই হবে, আবার 10 ইউনিট তার ভিটামিন হলে হবে বা অন্য একটা মিনারেল, যে কোনো একটা মিনারেলস বলো। এখন এইটুকু হচ্ছে যদি একটা ফ্যামিলির 3 জন মেম্বার থাকে তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন এই জিনিসগুলো কোনো একটা নির্দিষ্ট ফুডে পাওয়া যাবে না। মনে করে আমরা একটা ফুডে এই সবগুলো জিনিস থাকবে না, এটা বলতে চাচ্ছি আর কি। কিন্তু আমরা যে খাবারগুলো খাই যেমন ডিম খাচ্ছি, মিট খাচ্ছি, ভেজিটেবল খাচ্ছি, রাইস খাচ্ছি, কার্বোহাইড্রেট খাচ্ছি, সবগুলোর মধ্যে একত্রিত করলে দেখা যাচ্ছে যে আমাদের আসলে এই ফুলফিল করা যায় বা এই রিকোয়ারমেন্টটা সবার জন্য। এখন করতে গিয়ে দেখা যাচ্ছে যে আসলে কোনো একটা নিউট্রিয়েন্ট অনেক বেশি হয়ে যাচ্ছে, কোনো একটা নিউট্রিয়েন্ট কম হয়ে যাচ্ছে। এখন কোন খাবারে কতটুকু নিউট্রিয়েন্টটা বেশি আছে এবং এটার কম্বিনেশনটা কি হবে, যেমন কতটুকু সে ভাত খাবে অথবা কতটুকু মিট খাবে অথবা কতটুকু কোন একটা ফুড খাবে, সেই জিনিসটার পরিমাণ কতটুকু হবে যেন আমার নিউট্রিয়েন্ট কোয়ান্টিটি ঠিক থাকে আবার কস্ট কমানো যায়। এই যে একটা সমস্যা, এই সমস্যাটা আমরা লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে সমাধান করতে পারি যে কতটুকু লাগলে যে প্রফিটটাকে আমরা হয় ম্যাক্সিমাইজ করব অথবা কস্টটাকে মিনিমাইজ করব, সেই জিনিসটা আমরা আলোচনা করে থাকি এই লিনিয়ার প্রোগ্রামিং, এটার মধ্যে লিনিয়ার প্রোগ্রামিং মডেল। ওকে, নাম্বার 3 নেটওয়ার্ক অ্যানালাইসিস। নেটওয়ার্ক অ্যানালাইসিস বলতে এটার উদাহরণ দিতে পারি আমরা সম্ভবত যে সবাই সার্ভিস পাবে কিন্তু কোন রাস্তা কিভাবে আমরা এটা করতে পারি সেই জিনিসগুলো। সেটা হচ্ছে যেমন আমরা নেটওয়ার্কের একটা উদাহরণ দিই হচ্ছে বিদ্যুতের লাইনগুলো সবার কাছে যেতে হবে, কিন্তু কিভাবে সবচাইতে কম দূরত্বের মাধ্যমে সবার কাছে রিচ করা যায় সেটা হচ্ছে অ্যানালাইসিস করে নেটওয়ার্ক। এটা তো একটা বিদ্যুৎ গেল। একইভাবে আমরা যে কোনো একটা কাজ করতে যাচ্ছি, যেমন একটা সেমিনার করব, তোমরা নিউট্রিশন ক্লাবের মনে করো একটা সেমিনার করবা। একটা সেমিনার করতে গেলে কি কি কাজ করতে হবে সেটার একটা লিস্ট করলাম, একটি হলো অ্যাক্টিভিটি। এখন কোন কাজটা আগে করবা কোন কাজটা পরে করবা সেভাবে আমরা প্রায়োরিটি করতে পারি। আবার কতগুলো কাজ আছে এটা একটা না করলে আরেকটা আগাতে পারবে না। যেমন মনে করো আমরা ভেন্যু ঠিক ডেট এবং ভেন্যু যদি ঠিক না করতে পারি তাহলে আমরা যাকে
যে গেস্ট আসবে সেই গেস্টকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো না, কারণ গেস্টকে বলতে হবে যে এই দিন এত সময় এই জায়গায় আসবেন। সেভাবে যে কোনটা, তার মানে হচ্ছে ভেন্যুটা আগে সিলেক্ট করতে হবে, তারপরে আমাদের গেস্ট যাবে। ভেন্যু সিলেক্ট না করলে গেস্ট পর্যন্ত আমরা যেতে পারবো না। এরকম অনেকগুলো বিষয় আছে যে অ্যাক্টিভিটি গুলো একটা আগে হবে একটা পরে হবে, তো কোনটা আগে হবে কোনটা না করলেই নয়, এরকম কাজ অ্যাক্টিভিটি গুলো আমরা অ্যানালাইসিস করে যে কত কম সময়ে করা যায় অথবা সবগুলো কাজ কিভাবে করা যায়, কোন জায়গায় আমাদের ক্রিটিক্যাল মানে কোন জায়গায় আমাদের জোর দিতে হবে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করি চ্যাপ্টার 3 বা নেটওয়ার্ক অ্যানালাইসিসে। নাও চ্যাপ্টার 4 ট্রান্সপোর্টেশন। বোঝা যাচ্ছে যে ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেকজন বহন করা। যেমন একটা যদি আমি উদাহরণ দিই যে ফিড কোম্পানিগুলো, বিভিন্ন ধরনের ফিড কোম্পানিগুলো, অথবা আচ্ছা তোমাদের উদাহরণ দিই একেবারে যে প্রাণ কোম্পানির, প্রাণের কতগুলো কারখানা আছে তোমরা জানো? প্রাণের অনেকগুলো তাদের কারখানা আছে। আমরা জানি যে ঘোড়াশালে আছে, সিলেটের মাধবপুর বা মৌলভীবাজারের দিকে আছে, উত্তরবঙ্গে আছে, সিরাজগঞ্জে আছে। তাদের অনেকগুলো এরকম ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরিগুলো এত জায়গায় কেন ছড়ানো? কারণ হচ্ছে ওটার আশেপাশে র মেটেরিয়ালস গুলো পালাম যেন তাদের ট্রান্সপোর্টেশনের সুবিধা হয়। সুতরাং এক একটা প্রোডাক্ট এক এক জায়গায় তৈরি হচ্ছে, আবার এই প্রোডাক্টগুলো সারা দেশব্যাপী তারা ছড়িয়ে দিচ্ছে। তাহলে কোন প্রোডাক্টটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, এটা নিশ্চয়ই একটা কস্টের সাথে রিলেটেড, মানে তাদের খরচ কিভাবে কমানো যায়, কত পরিমাণ কোন জায়গা থেকে কতটুকু যাবে সেটা একটা বিষয়। সেই জিনিসগুলো আমরা সাধারণত ট্রান্সপোর্টেশন আলোচনা করে থাকি। ওকে, নেক্সট হচ্ছে কিউইং থিওরি। কিউ মানে হচ্ছে, কিউইং আসছে কিউ থেকে, কিউইউই। কিউ মানে হচ্ছে কি লাইন, লাইন হিসেবে আমরা কোথাও কোথাও গেলে সেবা নিতে গেলে লাইনে দাঁড়াতে হয়, যেমন টিকিট কাটতে গেলে, প্লেনে উঠতে গেলে বা যে কোনো জায়গায় আমরা করতে গেলে লাইনে। এই লাইন অথবা ব্যাংকে আমরা সার্ভিস নিতে গেলে লাইনে দাঁড়াতে হলে, তাহলে এই লাইনের কতগুলো থিওরি আছে, কে আগে আসবে কে পরে যাবে, কে কিভাবে যাবে, কে সেবাটা নেবে, সেবা নেওয়ার সময় কিভাবে ঢুকবে এবং তার এক্সিট প্ল্যানটা কিরকম হবে, এই জিনিসগুলো আমরা এই কিউইং থিওরি বা কিউইং মডেল এই জায়গায় আলোচনা করে থাকি। এটা চ্যাপ্টার 6 হচ্ছে ইনভেন্টরি মডেল। ইনভেন্টরি মডেল হচ্ছে, ইনভেন্টরি বলতে আসলে এটা আসছে, ইনভেন্টরি মানে হচ্ছে লিস্ট তৈরি করা বা তালিকাকরণ। তালিকাটা আসলে বিষয়টা যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা কোম্পানি তাদের বিভিন্ন আইটেম বা র মেটেরিয়ালস তারা স্টক করে থাকে। অনেক সময় র মেটেরিয়াল অথবা ফিনিশড প্রোডাক্ট তারা স্টক করে থাকে কি কারণে? তাদের খরচ কমানোর জন্য বা প্রফিট বাড়ানোর জন্য। একটা কোনো একটা ইন্ডাস্ট্রি বা কোম্পানি বা ছোটখাটো দোকানও সে কতটুকু প্রোডাক্ট সে স্টক করবে, কতদিন পর পর সে ওই প্রোডাক্টের অর্ডার করবে, সেই জিনিসগুলো এই ইনভেন্টরি মডেলে আলোচনা করা হয়। আমি আবার বলছি যে এটা সাধারণত ইনভেন্টরিটা করা হচ্ছে যে যখনই আমরা ফিজিক্যাল গুডস অ্যান্ড আইটেমস আমরা স্টক করতে যাব। স্টক মানে হচ্ছে তা কোনো একটা স্টোরে স্টক করা। সেই স্টক করার জন্য যে যে কতটুকু, হোয়েন এন্ড হাউ মাচ, হোয়েন এন্ড হাউ মাচ মানে কতটুকু করব এবং কোন সময় করব, সেই জিনিসগুলো আমরা এই ইনভেন্টরি মডেলে আমরা পেয়ে থাকি। ওকে, আর এইগুলো একটু ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটার কথা বলেছিলাম। পিপিআর মানে পাবলিক প্রকিউরমেন্ট রুলস। আমরা যে কোনো একটা, আমরা যেখানেই যাই না কেন, একটা ম্যানেজারের কাজ, তার অন্যতম কাজ হচ্ছে প্রকিউরমেন্ট করা, মানে কেনাকাটা করা। তার অফিসে যদি 1 টাকা দিয়ে একটা কাগজও কিনতে চায় বা 3 টাকা দিয়ে একটা কলমও কিনতে চায়, সেটা অবশ্যই গভর্নমেন্ট রুলস অনুসারে কিনতে হবে। সে যদি গভর্নমেন্টের কেনাকাটার রুলস ফলো না করে, তাহলে যে কোনো কারণে তার শোকজের সম্মুখীন হতে হবে, মানে তার কারণ দর্শানোর সম্মুখীন হতে হবে। আর যদি এটা মনোপুত না হয় তাহলে তার চাকরিও চলে যেতে পারে। সুতরাং এটা একটা খুবই ইম্পর্টেন্ট যে সরকারের ক্রয় নীতি কি আছে। পাবলিক প্রকিউরমেন্ট রুলস মানে হচ্ছে সরকারের ক্রয় নীতি, সে কিভাবে একটা জিনিস কেনাকাটা করবে সেই জিনিসগুলো এখানে আমরা আলোচনা করে থাকি।
আর এটাতে হচ্ছে কোন কোন নিয়ম আছে, কিভাবে টেন্ডার করতে হয়, কিভাবে অন্যান্য কেনাকাটা করতে হয়, কোন বিষয়গুলোর প্রতি জরুরি করতে হবে, স্টেপগুলো কি কি আছে, সেগুলো আমরা এখানে আলোচনা করে থাকি। নেক্সট চ্যাপ্টার হচ্ছে সেফটি, প্ল্যান্ট লেআউট, প্ল্যান্ট লোকেশন, আরেকটা আছে প্ল্যান্ট লোকেশন এন্ড লেআউট। কোন একটা আমরা ইন্ডাস্ট্রি করব, সেটার লেআউট কিরকম হবে, তার লেআউট বলতে হচ্ছে, লোকেশন বলতে হচ্ছে ইন্ডাস্ট্রিটা কোথায় অবস্থিত হতে পারে, রাস্তা থেকে কতটুকু দূরে হবে, কি কি ফেসিলিটি অ্যাভেলেবল রাখতে হবে, সেই জিনিসগুলো আমরা প্ল্যান্ট লোকেশন বলি সেটা। আর প্ল্যান্ট লেআউটটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির ভিতরে তার স্টোরেজটা কোথায় হবে, তার প্রসেসিং ইউনিটটা কোথায় হবে, তার প্যাকেজিং ইউনিটটা কোথায় হবে, তার মানে একটা কোনটা আগে হবে, কোনটা পরে হবে, কোনটা সামনের দিকে হবে, পেছনের দিকে হবে, এই জিনিসগুলো আমরা এই প্ল্যান্ট লেআউটে আলোচনা করে থাকি। আর সেফটি প্রত্যেকটি ইন্ডাস্ট্রি কিছু সেফটি ক্রাইটেরিয়া আছে, সেফটি ম্যানেজমেন্ট আছে, কি কি বিষয়, সেফটির কতগুলো রুলস আছে, সেই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করে থাকি। সো এই হচ্ছে ওভারঅল আমাদের চ্যাপ্টার। তার মধ্যে আমি যে জিনিসগুলো আমি পড়াবো সেটা হচ্ছে আমি তোমাদের পড়াবো চ্যাপ্টার 1, রিটার্ন টু ক্যাপিটাল, লিনিয়ার প্রোগ্রামিং, ইনভেন্টরি মডেল, আর হয়তো ইন্ট্রোডাকশন এপিপিআর। এই চারটা আমি পড়াবো, বাকিগুলো হামিদ পড়াবে। হামিদ নেটওয়ার্ক তোমাদের হয়তো শুরু করবে, নেটওয়ার্ক অ্যানালাইসিস, ট্রান্সপোর্টেশন, ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে পারে, আর হচ্ছে সেফটি, এই জিনিসগুলো হামিদ তোমাদের সঙ্গে থাকবে। সো এই হচ্ছে আমাদের কোর্স আউটলাইন বা কোর্স বিষয়। বাকি পরীক্ষা টরীক্ষার বিষয় তোমরা জানো। এখানে একটা বিষয় একটু অ্যাড করে দেই, যেটা হচ্ছে যে জিনিসটা সাধারণত এই রিটার্ন টু ক্যাপিটাল, এখানে ম্যাথ আছে, লিনিয়ার প্রোগ্রামিং এখানেও ম্যাথ আছে, তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস এখানেও ম্যাথ আছে, ট্রান্সপোর্টেশন এখানেও ম্যাথ আছে, কিউইং থিওরি ম্যাথ আছে, এবং ইনভেন্টরি মডেল ম্যাথ আছে। এই প্রথম যে 6টা চ্যাপ্টার লিখলাম, এই 6টা চ্যাপ্টারের প্রত্যেকটার সাথেই অঙ্ক, প্রত্যেকটা মেথডের পরেই আমাদের অঙ্ক আছে, এবং এই অঙ্কগুলো প্রত্যেকটার অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে। সুতরাং যতটুকু সম্ভব অঙ্কগুলো বোঝার চেষ্টা করবা। আমরা যখন এই অঙ্ক সূত্রগুলো কিভাবে আসলো, কখন কোন সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, এই যে অঙ্ক তোমরা হয়তো 3-4 বছরে অনেক করেছো, কিন্তু এখানে যে জিনিসটাগুলো একটু কেয়ারফুল থাকতে হবে, যে এখান থেকে একই রকম অনেকগুলো সূত্র, তা কখন কোনটা অ্যাপ্লাই করব, কোনটা কি করতে হবে, এই জিনিসটা এই নেট মানে আমাদের এই সাবজেক্টের মধ্যে এইটা অনেকেই ভুল করে ফেলে। মানে সহজ, কিন্তু মনে করা যায় এটা তো একবার বসলেই পারা যাবে, কিন্তু আসলে যখন অঙ্কগুলো করতে যাওয়া যায় তখন দেখা যায় সবগুলো একই রকম, কোনটা কোন সূত্রতে পড়বে সেই জিনিসটা আমাদের তখন একটু সমস্যা হয়ে যায়। সুতরাং এটা একটু কেয়ারফুলি দেখতে হবে যে কখন কোন প্রবলেমটা বা কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। সো এইটুকু হচ্ছে আমাদের কোর্সের আউটলাইন। ওকে, সো আমরা যদি এখন যাই, যে আজকে চ্যাপ্টার 1, যে রিটার্ন টু ক্যাপিটাল। রিটার্ন টু ক্যাপিটাল, ওকে, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। আমি যে আজকে একটু ইনিশিয়ালি আলোচনা করে নেই, যে রিটার্ন টু ক্যাপিটাল মানে আসছে হচ্ছে ক্যাপিটাল থেকে, যে ক্যাপিটালের রিটার্ন আমরা কি পাবো। ওকে, সো ক্যাপিটাল বলতে, হ্যাঁ বলো বলো। না স্যার, ভুলে আনমিউট হয়ে গেছিল বোধহয়। ওকে, শিওর। আচ্ছা, রিটার্ন টু ক্যাপিটাল তার মানে এটা শুরু হচ্ছে ক্যাপিটাল থেকে। তো ক্যাপিটাল হিসেবে আমাদের কি থাকতে পারে? ক্যাপিটাল হিসেবে থাকতে পারে আমাদের জমি, একজনের অনেক জমি আছে, সেটা একটা ক্যাপিটাল বা মূলধন। ল্যান্ড থাকতে পারে, তারপর হতে পারে
লেবার মানে সে তার কায়িক শ্রম করতে পারে, সেটা তার একটা অ্যাসেট। তারপরে হতে পারে একজনের অনেক টাকা পয়সা আছে, মানি অথবা এই জাতীয় প্রোডাক্ট। আরেকটা হতে পারে স্কিলনেস, একজন একটা বিষয়ে সে দক্ষ, একজন ডাক্তার, এটা হচ্ছে তার স্কিলনেস। সে ডাক্তার, সে ইঞ্জিনিয়ার, সে এটা সেই জিনিস। সো দিস শুড মে বি দ্য ক্যাপিটাল। এখন এটা যদি ক্যাপিটালের এটার রিটার্ন কি হতে পারে? আমরা যদি এক কোথাও ল্যান্ডটাকে ইউটিলাইজ করি, একজনকে ল্যান্ডটাকে আমরা ভাড়া দিতে পারি, মানে ল্যান্ডের রিটার্নে আসতে পারে লিজ। লিজ মানে হচ্ছে টাকা আসবে, ফেরত আসবে। লেবার দিলে তুমি আমরা একজনের কাছে শ্রম দিবে, তাহলে সে আমাকে তার জন্য তার মজুরি দিবে বা ওয়েজ। যেটা মানি যদি আমরা কোথাও কাউকে ধার দেই অথবা ব্যাংকে থেকে ধার নেই, তাহলে আমাদের ডেফিনেটলি এটার জন্য ইন্টারেস্ট দিতে হচ্ছে। স্কিলনেস মানে হচ্ছে দক্ষতা, তার মানে তার জন্য পারিশ্রমিক দিতে হবে। ডাক্তারের কাছে গেলে বা ইঞ্জিনিয়ারকে করলে, কনসালটেন্ট নিলে তাকে আমরা ওয়েজ দিই। সো এই এইগুলো হচ্ছে, দিজ আর দা ক্যাপিটাল। আর আর এইগুলো হচ্ছে তার রিটার্ন। ওকে, সো ল্যান্ড, লেবার, মানি, স্কিলনেস, এরকম আরো কিছু হয়তো থাকতে পারে, সেগুলো হচ্ছে তার অ্যাসেট বা সম্পদ। এবং সম্পদগুলো সেগুলো যদি আমরা ইউটিলাইজ করি, তাহলে তার রিটার্ন হিসাবে কি আসবে? লিজ আসতে পারে। লিজ, লিজ মানে কি আসলে? লিজ মানে হচ্ছে টাকা, যে 1 বছরের জন্য আমি তোমার জমিটা ধার নিলাম, 5 বছরের জন্য তোমার জমিটা ধার নিয়ে আমি অন্য কাজ করব, তার মানে এর বিনিময়ে আমি তোমাকে অবশ্যই টাকা বা মানি দিব। একইভাবে লেবার ওয়েজ, সেটাও হচ্ছে মানি বা ওয়ে। ইন্টারেস্ট, সেটাও মানি বা ডলার, যেটা বলি ওয়েজ ডলার। তার মানে সবগুলোই আসলে ইন টার্মস অফ প্রফিটে আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন হয় রিটার্ন টু ক্যাপিটাল? রিটার্ন টু ক্যাপিটালের চিন্তাটা কখন আসছে? এটা আসলে খ্রিস্টপূর্ব প্রায় কত 5000 পূর্বে, খ্রিস্টপূর্ব 5000 বেবিলিয়ন সভ্যতা, যেটা সেই বেবিলিয়নরা প্রথম এই রিটার্ন টু ক্যাপিটাল এটা নিয়ে তাদের মাথায় আসছে যে হ্যাঁ, তাদের কাছে অনেকের কাছে টাকা নাই, কিন্তু এদের কাছে অনেক সম্পদ আছে। তাহলে এই সম্পদটা কিভাবে ইউটিলাইজ করে এটাকে টাকার হিসেবে ব্যবহার করা যায় বা রিটার্ন, সেই জিনিসটা তাদের মাথায় আসে এবং তখন থেকে এটা চিন্তা করা শুরু করেছে। তখনই তারা ব্যাংক তৈরি করেছে বা ব্যাংকের ধারণা তাদের মাথায় এসেছে। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে কেন আমরা রিটার্ন টু ক্যাপিটাল, এই ধারণাটা কেন আসছে? ধারণাটা আসছে কতগুলো বিষয়কে মাথায় রেখে আসলে। যেমন হতে পারে, যেমন 1 নাম্বার হতে পারে যে টেন্স টু প্রফিট। টেন্স টু প্রফিট, একজনেরই থাকবে যে আমি আসলে প্রফিট করতে চাই। তার একটি থাকবে যে আমার যা এই টাকা, এই সম্পদ আছে, এটা থেকে আমি আরেকটু বাড়াতে চাই, সুতরাং এটা একটা প্রফিট থাকতে পারে। অ্যাভয়েড দ্য রিস্ক, মানে আমার যে সম্পদ আছে সেই সম্পদটা এটাকে ইউটিলাইজ করলে এটা নষ্ট হয়ে যাবে না, এর বরং এটা আরো বাড়তে পারে। বা রিস্ক অ্যাভয়েড করার জন্য, যেন প্রফিট ক্যাপিটালটা লস হয়ে না যায়, সেটার জন্য রিস্ক না হয়, সেটার জন্য তারা এটা ইউটিলাইজ করতে চায়, ইউটিলাইজ করে এটাকে আরো বাড়াতে চায়। আরেকটা হচ্ছে ডেভেলপ অ্যাসেট। আরেকটা হতে পারে সেভিং টেন্ডেন্সি, যে আমি ভবিষ্যতে এটা আর কাজে লাগাবো, আমার এখন যা আছে তার আমার ভবিষ্যতে আরো বেশি লাগতে পারে। সো এই জিনিসটার জন্য আমরা বলতে পারি হয় আর টু সি, মানে রিটার্ন টু যে টেন্স টু প্রফিট, সে প্রফিট করতে চায়। অ্যাভয়েড দ্য রিস্ক, যে কোনো একটা সম্পদের একটা রিস্ক থাকে, তার সম্পদ আছে, সম্পদটা চলে যেতে পারে, হারিয়ে যেতে পারে, বা সম্পদ হানি হতে পারে, সেইগুলোর থেকে অ্যাভয়েড করার জন্য সে তাড়াতাড়ি এটা আরেকজনের কাছে ইউটিলাইজ করে দেয়, বা সে নিজে ইউটিলাইজ করে বা অন্যর কাছে দিতে পারে, তাহলে এটাকে আরো। একইভাবে সেভিং টেন্ডেন্সি, সেভিং টেন্ডেন্সি একটা অ্যাসেট ডেভেলপ করার জন্য, যে আমার এটা আছে, এটা দিয়ে আমি আরো বড় করতে চাই, সেটা
এই জিনিসটা হচ্ছে সেভিং টেন্ডেন্সি। ওকে, এইটুকু গেল হচ্ছে রিটার্ন কাকে বলে, ক্যাপিটাল কাকে বলে, রিটার্ন টু ক্যাপিটাল কি জিনিস এবং কেন রিটার্ন টু ক্যাপিটাল। সো এটাকে আমরা এই করতেছি। নেক্সট আমাদের হচ্ছে এখানে একটা আরেকটা টার্ম আছে প্রফিট, আরেকটা হচ্ছে ইন্টারেস্ট। আমি মানে তোমরা সামনাসামনি ক্লাস করলে হয়তো আমি এটা আমি সবাইকে জিজ্ঞেস করি, প্রফিট আর ইন্টারেস্ট আসলে কি জিনিস। প্রফিট আর ইন্টারেস্ট আমরা এইভাবে চিন্তা করি যে প্রফিটটা বাংলাটা হচ্ছে লাভ, আর ইন্টারেস্ট হচ্ছে সুদ। এটা সুদ। সুদ। এটা হচ্ছে বাংলাটা, কিন্তু এটা আসলে কোত্থেকে আসতেছে? আসতেছে আসলে দুটো কিন্তু অলমোস্ট একই জিনিস। এটা অনেকে আমরা মানতে চাই না, কিন্তু এটা একই জিনিস। যেমন হচ্ছে আমি যদি ওকে একটা দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে বোরোয়ার। বোরোয়ার মিন্স যে ধার দিল, আরেকটা হচ্ছে লেন্ডার। লেন্ডার মিন্স যে ধার নিল। ঠিক আছে, একজন সাপোজ এটা হতে পারে ব্যাংক অথবা আমরা নিজে, আর এটা হচ্ছে যে পার্সন বা যে কোনো একটা কোম্পানি। ওকে, ব্যাংক টাকা দিচ্ছে, সাপোজ সে 100 টাকা দিল, 100 টাকা দিল, আর আফটার 5 or 10 ইয়ার সে 100 বা 1 বছর পরে সে 110 টাকা, 1 ইয়ার 110 টাকা সে রিটার্ন করলো। তাহলে এই যে 10 টাকাটাই কিন্তু ট্রানজাকশন বেশি হচ্ছে 10 টাকা। এই 10 টাকাটাকে আমি যদি বলি 10 টাকা, এই 10 টাকা যখন ব্যাংক বলবে, ব্যাংক এই কথাটা বলবে যে আমি 10 টাকা প্রফিট নিয়েছি বা প্রফিট করেছি, তার বেড়েছে। আর লেন্ডার বলবে যে আমি 10 টাকা ইন্টারেস্ট দিয়েছি। তাহলে আসলে প্রফিট এবং ইন্টারেস্ট দুটোই কিন্তু এইটাই, এই বা যদি বলি আমরা এই 10 টাকাটাই হচ্ছে, এই 10 টাকাটাই হচ্ছে বিষয়। এটাকেই যখন আমরা ব্যাংকে বলবে, ব্যাংক বা ব্যক্তি, যে ব্যক্তি টাকা ধার দিয়েছে সে বলবে আমার 10 টাকা প্রফিট দিতে হবে। আর যে টাকা নিবে সে তার হিসাবের ক্ষেত্রে তখন সে বলবে যে আমার এই টাকার উপর আমার 10 টাকা ইন্টারেস্ট দিতে হবে। সুতরাং টাকা বা ক্যাপিটাল লেনদেনের ক্ষেত্রে প্রফিট বা ইন্টারেস্ট আসলে একই জিনিস, কিন্তু কার ক্ষেত্রে আমরা চিন্তা করতেছি, কার পয়েন্ট অফ ভিউ থেকে, যদি পয়েন্ট অফ ভিউটা কার পয়েন্ট অফ ভিউ, যদি এটা বোরোয়ার্স পয়েন্ট অফ ভিউ দেখা যায় তখন সেটাকে বলছি আমরা প্রফিট, আর যদি এটা লেন্ডার্স পয়েন্ট অফ ভিউ থেকে হয় তখন এটা হবে ইন্টারেস্ট। এই জিনিসটা মনে হয় তোমাদের একটু বোঝাতে পেরেছি যে হোয়াট ইজ প্রফিট এন্ড ইন্টারেস্ট ইন কেস অফ ক্যাপিটাল। ক্যাপিটালের ক্ষেত্রে প্রফিট এবং ইন্টারেস্ট আমরা দুটো কিন্তু একই জিনিস, কিন্তু পার্থক্য হচ্ছে পয়েন্ট অফ ভিউ, কার দৃষ্টিকোণ থেকে আমরা দেখতেছি। আমরা যদি ব্যাংকের পক্ষ থেকে চিন্তা করি তখন সেটা হবে ব্যাংক বা ল্যান্ড বোরোয়ার্স, যে টাকা ধার দিচ্ছে, আর লেন্ডার্স বা যে নিচ্ছে, যে কোম্পানি পার্সন, তখন সে এটাকে চিন্তা করবে যে যে ধার নিচ্ছি এই আমার এটার সুদ দিতে হবে। আর যে যারা দিচ্ছে তারা চিন্তা করবে যে আমি এই টাকা ওকে দিয়েছি, এটার জন্য আমি এত টাকা প্রফিট পাবো। ওকে, সো এইগুলো প্রফিট এন্ড ইন্টারেস্ট। এখানে আমরা আরেকটা জিনিস একটু করতে চাই যে অপরচুনিটি কস্ট, এটা আমাদের আসবে এক সময়। আমি জাস্ট ডেফিনিশন যেগুলো পড়াচ্ছি, অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট আসলে কস্ট সবসময় হচ্ছে খরচ, মানে যে জিনিসটা লস হয়ে যাচ্ছে বা যেটা আমি হারিয়ে যাচ্ছে সেটাকে আমরা কস্ট বলি, আর পেলে সেটাকে আমরা প্রফিট বলি।
সাধারণত কস্টিং বোঝানোই হয় যেটা, সেটা খরচের খাতায়। অপরচুনিটি মানে সুযোগের হারানো, অপরচুনিটি কস্ট আমিও বলতে পারি আমরা, সুযোগ হারানো, সেই সুযোগটাকে যদি আমরা টাকার অঙ্কে বিবেচনা করতে পারি। যেমন একজনের একটা জমি আছে, তার এক একর জমি আছে, সেই 1 একর জমিতে সে যদি ধান করে তাহলে তার 1 বছরে হয়তো প্রফিট আসবে, বা সে 1 বছরে তার আয় হবে 10,000 টাকা। ওকে, 10,000 টাকা। আবার সেই 1 একর জমিতে সে যদি ধান না করে, সে যদি ভেজিটেবল করে, তাহলে তার ওইখানে আসতেছে, তার সবকিছু বাদ দিয়ে টাকা হয়তো 15,000 পাচ্ছে। তাহলে এখানে সে ধান করার কারণে মানে তার জমিটা পটেনশিয়ালিটি 15,000 টাকা পর্যন্ত আয় করতে পারতো, বা আমি আরো যদি অন্য ক্রপ করতাম হয়তো আরো দামি ক্রপ করলে আরো বেশি প্রফিট পাওয়া যেত। কিন্তু শুধু সে কোনটা করতেছে এবং কোনটা সে করতে পারতো, এই দুইটার পার্থক্যটাই হচ্ছে অপরচুনিটি কস্ট। মানে সে একটা করেছে, প্র্যাকটিস করেছে, সে ধান লাগিয়েছে, ধান লাগিয়ে 10,000 টাকা পেল, কিন্তু সে আসলে এই জমিতে ইচ্ছা করলে তার ফেসিলিটি ছিল, সে তার যে সম্পদ ছিল, হয়তো তার সম্পদ বলতে তার হচ্ছে হয়তো লেবার ছিল, তার আশেপাশে পানির সোর্স ছিল, সে ইচ্ছা করলে ভেজিটেবল করতে পারতো। ভেজিটেবল করতে পারলে তার 15,000 টাকা হতো। তাহলে এখানে এই দুইটার পার্থক্যটা হচ্ছে 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে অপরচুনিটি কস্ট। তার মানে একটা সুযোগ তার ছিল, সেই সুযোগটা সে গ্রহণ না করার কারণে তার যে লসটা হয়েছে সেটাকে বলছি আমরা অপরচুনিটি কস্ট। আবার একটু বোঝাচ্ছি, যে একজনের একটা ল্যান্ড আছে বা যে সম্পদ আছে, সে একটা কাজে ব্যবহার করতেছে। যেমন এটা আমি তো জমির কথা বললাম, এখন যদি আমি টাকার অঙ্কে বলি, যে সে ব্যাংকে টাকা জমা দিয়েছে বা এফডিআর করেছে, এফডিআর করলে তার ওই টাকাটা সে হচ্ছে বছরে 5% হারে রিটার্ন পাচ্ছে বা ইন্টারেস্ট প্রফিট পাচ্ছে। এখন সে ব্যাংকে টাকাটা না রেখে সে যদি একটা জমি কিনে রাখতো এবং জমিটা 1 বছর পরে বিক্রি করলে দেখা যাচ্ছে সে যে টাকা যেটা হতো সেটা থেকে প্রায় 15% প্রফিট হতো। সুতরাং এইখানে এই টাকাটা সে সে অলরেডি সেই কাজটা করেছে, কি কাজটা করেছে, এফডিআর কিনে ফেলেছে। সে অলরেডি এফডিআর কিনে ফেলেছে, কিন্তু সে একটা জমি কিনতে পারতো। সুতরাং সে এখানে যে টোটাল টাকার অঙ্ক আর এখানে যে টোটাল টাকার অঙ্ক, এখানে টাকার অঙ্ক আর এখানে টাকার অঙ্ক, এই দুইটার পার্থক্যটা হবে অপরচুনিটি কস্ট। যে এই টাকাটা সে অন্য কাজে ব্যবহার করতে পারতো, ব্যবহার করলে তার এতটুকু প্রফিট হতো, কিন্তু এই সুযোগটা সে নষ্ট করেছে। সুতরাং এই সুযোগটা যে যদি আমরা এটাকে ইন টার্মস অফ মানিতে কনভার্ট করব, তখন সেটাকে বলবো আমরা অপরচুনিটি কস্ট। তখন সেটা হবে অপরচুনিটি কস্ট। ওকে, এইটা গেল অপরচুনিটি কস্ট। এখন নেক্সট হচ্ছে আমাদের নেক্সট ক্যাশ ফ্লো ডায়াগ্রাম। ক্যাশ ফ্লো ডায়াগ্রাম, ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা হচ্ছে, আমরা জানি ডায়াগ্রাম চিনি, আর ফ্লো ডায়াগ্রাম আমরা বুঝি, যে ফ্লো ডায়াগ্রাম হচ্ছে কোত্থেকে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। এটা তোমরা ফুটেজ যারা আছো বা আমরা তারা অনেক ভালো করে জানি, যে একটা ফ্লো ডায়াগ্রাম মানে হচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছে বা হচ্ছে সেই জিনিসটা। ক্যাশ ফ্লো ডায়াগ্রামটাও হচ্ছে অনেকটা এরকম, যে ক্যাশ ফ্লো ডায়াগ্রামে আমরা কতগুলো টার্ম ইউজ করি। এটা সাধারণত এইভাবে করি, যে আমি একটু দেখাচ্ছি, যে এইটা একটা, এটা একটা টাইম বার, এখান থেকে মনে করো যে 0 থেকে শুরু হলো, আর এটা যদি আমরা 5 বছর চিন্তা করি তাহলে 5টা ভাগে ভাগ করি, 1 2 0 1 2 3 4 5, টাইম বার। এখন এটাকে এদিকে হচ্ছে 0, এদিকে 0 যদি হয়, আর এদিকে হচ্ছে পজিটিভ আর
এই বরাবর হচ্ছে নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ। এখন আমি যদি এটাতে আজকে কোনো টাকা ইনভেস্ট করি, তাহলে এই টাকাটা আমার কাছ থেকে চলে যাচ্ছে, মানে আমি জেরোতে ছিলাম, আজকে আমার কাছ থেকে কোনো টাকা চলে যাওয়া মানে হচ্ছে নিচের দিকে চলে, নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার 1 বছর পরে আমি এটার জন্য কিছুটা প্রফিট পাবো, এটা আমার কাছে যুক্ত হবে। দ্বিতীয় বছর হয়তো আমার কাছে যুক্ত হতে হবে, তৃতীয় বছর হয়তো সে বলবে যে আমাকে ভাই আরে কিছু টাকা দাও, তাহলে আবার আমার মাইনাস হলো। চতুর্থ বছরে সেই হলো, পঞ্চম বছর হয়তো আমি এই টাকাটা সবগুলো আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে হচ্ছে ক্যাশ ফ্লো ডায়াগ্রামটা হচ্ছে এরকম একটা টাকার ফ্লো বা মানি বা ক্যাপিটালের ফ্লো, যেটা হচ্ছে আমার এখানে আসতেছে না যাচ্ছে, সেই জিনিসটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে, এবং টাইমের একটা ইন্টারভেল থাকবে। এখানে আরো জিনিস আছে যে ইন্টারেস্ট রেটটা কাজ করতে হবে। সেই জিনিসগুলোকে আমরা যদি একত্রিত করে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারি, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে একটা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম। আবার বলছি, ক্যাশ ফ্লো ডায়াগ্রাম এরকম একটা ডায়াগ্রাম যেখানে একটা টাইম ইন্টারভেল থাকবে, মানে হচ্ছে টাইম বার থাকবে যে কখন শুরু হয়েছে এবং কখন শেষ হচ্ছে। সেই টাইম বারটাকে নির্দিষ্ট একটা সময় অন্তর বার করে, এবং এখানে ইন্টারেস্ট রেট কত এটা ফিক্স করা থাকবে, এবং কখন আমার এখানে ঢুকতেছে এবং কখন আমার এখানে বের হচ্ছে, সেই জিনিসটা যদি আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারি, তাহলে সেটাকে বলছি আমরা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম। এটা সহজে আমরাই করতে পারি, কারণ হচ্ছে যদি এই ডায়াগ্রামটা কেন দরকার, যেমন আমরা একটা বিল্ডিং এর ডিজাইন, যে কোনো একটা ক্যাশ ফ্লো ডায়াগ্রাম আমাদের সামনে থাকলে সহজে আমরা বুঝতে পারি যে এটা কোথা থেকে আসতেছে এবং কোথায় যাচ্ছে, কতদিন পরে কি হবে, সেই জিনিসগুলো আমরা সহজেই বুঝতে পারি। এখানে এই ক্যাশ ফ্লো ডায়াগ্রাম দিয়ে এটা যদি আমার সামনে থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে কখন কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো। এখন ক্যাশ ফ্লো ডায়াগ্রামও আসলে এটা দুইটা ভাগে হতে পারে, বেসড অন নাম্বার ওয়ান borrower's পয়েন্ট অফ ভিউ, borrower's পয়েন্ট থেকে হতে পারে, অথবা হচ্ছে লেন্ডার্সের পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে। কিরকম, যে আমার কাছ থেকে যদি আজকে একটা টাকা চলে যায়, তাহলে সেই জিনিসটা হবে আসলে এটা আমরা এখন যেটা ড্র করলাম, সেটা হচ্ছে borrowers মানে যে টাকা ধার দিচ্ছে তার, যে আমি টাকা ধার দিচ্ছি সেটা। আবার একই জিনিস যখন লেন্ডার্সের হবে, তার আজকে কোনো টাকা ছিল না, কিন্তু এই জিরো টাইমে সে কি করলো, একটা টাকা পেয়ে গেল, এবং 1 বছর পরে তার টাকাটা একটু ইন্টারেস্ট দিতে হবে, 2 বছর পরে ইন্টারেস্ট দিতে হবে, 3 বছর পরে যেহেতু সে আবার আরেকটু বেশি টাকা নিয়েছিল, তাহলে আরেকটা আবার তার গেইন হবে। চতুর্থ বছরে আবার তার একটু ইন্টারেস্ট দিতে হবে, পঞ্চম বছরে এসে তার সবগুলো টাকা ফেরত দিতে হবে, তাহলে বেশি টাকা দিতে হবে। তাহলে দেখো, একই জিনিস যদি আমার borrower's পয়েন্ট অফ ভিউ হয়, যে যে ধার দিচ্ছে তার জন্য এটা, আর যদি এটা লেন্ডার্স পয়েন্ট অফ ভিউ, যে যে ধার নিচ্ছে তার জন্য এটা, যে আমি আসলে কোন পয়েন্ট অফ ভিউ থেকে করতেছি, 0 1 2 3 4 5। একইভাবে এটাতে থাকতে হবে যে টাইমও থাকতে হবে, আবার ইন্টারেস্ট রেটটা কত সেই জিনিসটা এটার সাথে, এটার মধ্যে এই ডায়াগ্রামের মধ্যে দিয়ে দিতে হবে। ওকে, সো একই ক্যাশ ফ্লো ডায়াগ্রাম এখন borrower's পয়েন্ট অফ ভিউ থেকে হবে না লেন্ডার্স পয়েন্ট অফ ভিউ থেকে হবে, সেটা আসলে আমাদের চিন্তা করে নিতে হবে। আমার প্রশ্ন বা দেখে বুঝতে হবে যে আসলে আমি কি borrower নাকি আমি লেন্ডার। প্রশ্নের মধ্যে ই প্রশ্নের মধ্যে বা একটা ইয়ের মধ্যে দেখা থাকবে প্রবলেমের মধ্যে, যে তখন আমাদের আগে এটা দেখে তারপর এটা করতে হবে। এখন এখানে কতগুলো আমরা নোটিফিকেশন আমরা ব্যবহার করে থাকি। 1 নাম্বার হচ্ছে পি। পি ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু যে কোনো একটা প্রোডাক্টের, তার মানে এখানে হবে পি, আজকে আমি যে জিনিসটা হচ্ছে বা এই মুহূর্তে আমি যেখানে আছি এটা বা এটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে পি। আর এফ হচ্ছে ফিউচার অ্যামাউন্ট, ফিউচার ভ্যালু, যে কোনো জিনিসের একটা ফিউচার ভ্যালু, মানে
সে সামনে এগুলো সবই হচ্ছে এফ, তাহলে এটা হতে পারে F1, F2, F3, F5, F4, মানে এরকম যে আজকের পরে যেগুলো সবগুলো হচ্ছে এফ, F1 2 3 4 5 এরকম করে দেওয়া হতে পারে। এখন এটা আয় তো বলেছিলাম ইন্টারেস্ট রেট। এখানে আরেকটা জিনিস হতে পারে যে যদি আমরা আমি এটা আমরা বলেছি, সুতরাং এটাতে আমি করে দিলাম, ডিলিট করে দিলাম তোমাদের। স্যার হ্যাঁ বলো স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। স্যার লেন্ডার বলতে স্যার যে টাকা ধার দেয় হ্যাঁ হয়তোবা, না আর লেন্ডার বড়োয়ার বলতে এখন, আচ্ছা যাই হোক, এটা তোমরা বড়ুয়ার বলতে আর স্যার বড়োয়ার বলতে স্যার যে টাকাটা ধার নেয়, মানে আমি কারোর কাছ থেকে টাকাটা ধার নিচ্ছি তাহলে আমি বড়োয়ার, হুম আর যার থেকে আমি যে আমাকে টাকাটা ধার দিচ্ছে সে হচ্ছে লেন্ডার স্যার হয়তোবা। হ্যাঁ হতে পারে, হ্যাঁ তাই হতে পারে। তোমরা ওইভাবে চেঞ্জ করে নিও, আমার আসলে এইভাবেই করেছে, তাই হবে বড়ুয়ারের। এখন হ্যাঁ তাই হবে, তাই হবে। বড়ুয়ারটা হবে যে ধার দিচ্ছে নিচ্ছে, আর ল্যান্ডার হচ্ছে যে ধার দিচ্ছে, জি উল্টাতে স্যার। হবে। হ্যাঁ ঠিক আছে। জি আচ্ছা আমরা আরেকটা জিনিস হচ্ছে এখানে, সাপোজ আজকে আমি একটা টাকা পেলাম, মানে হচ্ছে আমি বড়ুয়ার, আমি একটা, এটা হচ্ছে পি পি পরিমাণ টাকা পেলাম, কিন্তু এটাকে আমাকে কিস্তিতে পরিশোধ করতে হবে, যে 20টা কিস্তিতে সমান কিস্তিতে আমার দিতে হবে, 1 মাস বা 2 মাস যেটাই হোক, একটা প্রতি মাস পর পর। তাহলে কি হবে, এরকম করে প্রতিটা সমান হবে, এরকম করে ব্রেক দিয়ে এটাই করলাম। ফাইনালি এটা হচ্ছে 20, যেহেতু 1 2 3 4, হ্যাঁ এখানে 20টা কিস্তিতে আমাকে এটা শোধ করতে হবে। আই ইকুয়াল টু, সাপোজ আছে এখানে না দিয়ে আমি দিয়ে দিলাম যে 10%, 10% ইন্টারেস্ট রেট। আর এটা হচ্ছে 1 2 3 4, এটা বছর হতে পারে, মাস হতে পারে, যেটাই হোক সেটা। কিন্তু যদি প্রতিটা রিটার্ন সমান হয় তখন সেটাকে বলে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি। তার মানে এখানে এ, এখানে এ, এ, তার মানে হচ্ছে এ হচ্ছে ইউনিফর্ম, এটাকে পেমেন্টও বলি আমরা অনেক সময়, ইউনিফর্ম পেমেন্ট অথবা ইউনিফর্ম রিটার্ন, মানে প্রতি আমি দিব নাকি আমি ব্যাক পাচ্ছি কিন্তু সেটার ভিত্তিতে। তাহলে এ হচ্ছে যদি প্রতিটা পরবর্তী করাটা, প্রতি বছরের রিটার্নটা যদি সমান হয় বা পেমেন্টটা, তখন সেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করে থাকি। আর এটা এন একটা করা হয়, এটা হচ্ছে নাম্বার অফ পিরিয়ড। এখানে n ইকুয়াল টু 20, n ইকুয়াল টু 20, এর আগে n ইকুয়াল টু 5 এরকম ছিল। আর আই হচ্ছে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট পার পিরিয়ড। প্রতি, এখানে যে প্রতি পিরিয়ড বা এই ইন্টারভেলটা কত এটা আমরা জানি না। ইন্টারভেলটা মান্থলি হতে পারে, ইয়ারলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে। সুতরাং এইটা কত হবে সেই পিরিয়ড অনুযায়ী ইন্টারেস্ট রেটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা যদি বছর হয়, এখানে আয়টা কি দেয়া আছে সেই জিনিসটা আমাদেরই করতে হবে, যে আয়টা যেন অবশ্যই এখানে কোন রেট দেয়া আছে সেটার সঙ্গে এক করতে হবে। সো এইটা হচ্ছে এই নোটিফিকেশন গুলো, আই এন এফ পি এ, এই জিনিসগুলো হচ্ছে নোটিফিকেশন। সো এগুলোকে এগুলোকে আমাদের একটু করতে হবে, কারণ পরবর্তীতে আমরা যখন আরো কিছু সূত্র করব সেই জিনিসটা
আমাদের লাগবে। ওকে, এখানে আমরা আরেকটু করে ক্যাশ ফ্লো যদি এমন হয় যে তার মানে আজকে আমি একটা বোরাস পয়েন্ট অফ ভিউ আজকে যদি আমি একটা পাই সেটা হচ্ছে পি আর 0 বা এই মুহূর্তে আমার তারপর একটা সার্টেন পিরিয়ড পরে এটাকে আমার রিটার্ন করতে হবে এফ আর ইন্টারেস্ট রেট ইকুয়াল টু আই হয় তাহলে 1 বছর বা এটা এটা 1 বছর না দিয়ে আমি এন দিলাম যে এন পিরিয়ড পরে এটাকে আমার ফেরত দিতে হবে এফ হিসেবে। আজকে আমি এন হতে পারে 5 বছর, তো যেমন আজকে আমি একটা টাকা নিলাম, 5 বছর পরে আমার এটা ফেরত দিতে হবে আই ইন্টারেস্ট রেটে, তার মানে এন ইকুয়াল টু 5 যদি ধরি, সেই ক্ষেত্রে আমরা এটার সূত্রটা বা যেটা একবার কমন সেটা হচ্ছে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার যদি আমরা হচ্ছে আজকে টাকা নেই তাহলে স্যার আমাদের এটা পজিটিভের দিকে যাবে না স্যার? এই যে পি টাকা, হ্যাঁ এটা ওকে, এটা যদি এটা আমি ইয়ার প্রফিট ইয়ার থেকে দিলাম, লেন্ডার্স পয়েন্ট লেন্ডার। অফ ভিউ থেকে, হ্যাঁ জি স্যার। লেন্ডার্স পয়েন্ট, তাহলে পি ইজ ইকুয়াল টু 1 পি ধরো এটা এটা এভাবে করতে পারি যে আচ্ছা, এটার আগে আমরা আরেকটা জিনিস তোমাদের বোঝাতে হবে, সেটা হচ্ছে যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা ভুল করেছি, একটু আগে আরেকটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট সমান সমহারে একজন যেমন ইয়ার হচ্ছে একটু এভাবে যদি বলি যে ইয়ার 0 1 2 3 4 আর হচ্ছে টাকা, যেমন একজন যদি আজকে 100 টাকা নিল এবং 10% যদি সরল সুদ হয় সিম্পল, তাহলে 1 বছর পরে সে কত রিটার্ন দিবে? 110। 2 বছর পরে 120, প্রতি বছর 110 টাকা করে অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আসলে সিম্পল ইন্টারেস্ট রেট। এটা তেমন হচ্ছে প্রতি বছর সে এক হারে হচ্ছে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট সাধারণত এখন আর কোথাও সিম্পল ইন্টারেস্ট নাই, এখন সবাই করছে চক্রবৃদ্ধি যে ইন্টারেস্ট, 1 বছর সে নিয়েছিল 100 টাকা, দ্বিতীয় বছর এটা যায় 110 টাকা হবে, তৃতীয় বছর এই 10 টাকা এটা হবে তার মূলধন, সুতরাং 110 টাকার উপরে তার আবার ইন্টারেস্ট তার হবে, তার মানে হচ্ছে আগে যেটা 100 টাকা ছিল সেই 100 টাকার সাথে আবার 10 টাকাটাও তার মূলধন হিসেবে চলে আসবে এবং 110 টাকার উপরে তার হবে, তার মানে হচ্ছে 100 টাকা তার থাকবে, তারপর হচ্ছে তার এটা হবে 100 টাকা না লিখে আমি যদি এটাকে এটা হবে 100 ইন্টু 1 প্লাস আই যে ইন্টারেস্ট রেট সেটা, আর এটা হবে 100 ইন্টু 1 আই টু দ্য পাওয়ার 1 প্লাস 1 প্লাস আই হচ্ছে ইন্টারেস্ট রেট 2, আর এটা হবে 100 ইন্টু 1 প্লাস আই টু দ্য পাওয়ার 3 নম্বর বছরে। একইভাবে 4 নম্বর বছরে হবে 100 1 প্লাস আই টু দ্য পাওয়ার 4। এটাকে যদি আমরা n সংখ্যক নিতে পারি তাহলে সেটা হবে 101 প্লাস আই টু দ্য পাওয়ার n।
এটা হচ্ছে আফটার এন সময় পরে, তাহলে তার ইন্টারেস্ট, তার রিটার্নটা হবে এটা। রিটার্ন আমরা সবসময় বলেছি ফিউচার ডিমান্ড হচ্ছে এফ, এফ হবে এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, বা এটা থেকে এটা যেটা আমরা বের করতে পারি সেটা হচ্ছে এফ বা ফিউচারে আমরা যে পাবো সেটা সমান সমান আজকে যে জিনিসটা পেয়েছি সেটা ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দ্য পাওয়ার এন। এটা হচ্ছে এই রিটার্ন টু ক্যাপিটালের একেবারে বেসিক সূত্র, যেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট আমরা চিন্তা করে থাকি, বা কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে এই জিনিসটা আমাদের এসেছে যে ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন। এটা কিভাবে এসেছে আমি একটু দেখালাম, যে যদি শুরুতে 100, 110, 120, 130, 140 এভাবে আসতেছে, কিন্তু এটা যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট চিন্তা করি তার মানে হচ্ছে চক্রবৃদ্ধি, যে আগে যে আমার ইন্টারেস্ট রেটটা ছিল বা যেটা ছিল সেটা এসে পরের বছর আবার মূলধন হিসেবে করবে। যেমন প্রথম বছরে 100 ছিল, দ্বিতীয় বছরে 110 হলে সেটা সরল সুদ হতো, দ্বিতীয় বছরে 110ই হবে। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা 10% ধরলে 110ই হবে। কিন্তু আবার তৃতীয় বছরে যে দেখা যাবে 1 প্লাস 0.1 টু দ্য পাওয়ার 2, 100 ইন্টু 1 প্লাস 0.1 টু দ্য, তারপরে 1.1 টু দ্য পাওয়ার 2, এটাতে করলে দেখা যাবে 121 টাকা হবে। মানে আগে সরল ইয়েতে হলে 120 হতো, কিন্তু চক্রবৃদ্ধি হলে 121 হবে। একইভাবে এন 130 ছিল, এটা হয়ে যাবে 133.1, এরকম ভাবে। তার মানে হচ্ছে আগে যেটা 130 ছিল পরেরটা হবে 133, এরকম ভাবে বাড়তে থাকবে। সুতরাং এটাও হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা আসলে ব্যাংক বা সব প্রতিষ্ঠান এটাই চিন্তা করে থাকে। কারণ এখন আর যদি আমরা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে নেওয়া হয় তাহলে অনেক সময় আমরা সিম্পল ইন্টারেস্টে চিন্তা করা হয়, কিন্তু আসলে এই ধারণায় এখন সিম্পল ইন্টারেস্ট ধারণা এখনো কোথাও অ্যাপ্লিকেশন হয় না, আর সবই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর কম্পাউন্ড ইন্টারেস্টের মূল সূত্রই হচ্ছে, আমি যদি লেন্ডার্স পয়েন্ট অফ ভিউ থেকে বা বড়ুয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যেটা থেকে দেখি না কেন, যে ফিউচার যে অ্যামাউন্টটা আমার ফেরত দিতে হবে সেটা হচ্ছে বর্তমানে যে অ্যামাউন্ট দিয়েছি তার সাথে 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন এই রেটে। সুতরাং এইটাই হবে রিটার্ন টু ক্যাপিটালের বেসিক সূত্র। এটা থেকে পরবর্তীতে আস্তে আস্তে অন্য সূত্র এসেছে। আজকে আমরা এই পর্যন্তই থাকলাম। পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রগুলো কিভাবে এসেছে সেই জিনিসগুলো আলোচনা করব। জি স্যার। আমি যদি আজকে একটু রিক্যাপ করি তাহলে আমি আসলে প্রথমে যেটা দেখিয়েছিলাম তোমাদের, যে কিভাবে এই জিনিসগুলো, এই টোটাল তোমাদের কি কি চ্যাপ্টার আছে বা সিলেবাস গুলো, সেটা দেখানোর পরে কিভাবে এসেছে এই সূত্রগুলো সেইগুলো, বা কিছু ডেফিনেশন দেখেছি, যে ক্যাপিটাল কাকে বলে, রিটার্ন কি জিনিস, কোন জিনিসের রিটার্ন কি আসবে, কেন রিটার্ন টু ক্যাপিটাল চিন্তা করা হয়েছে সেই জিনিসগুলো। তারপরে প্রফিট আর ইন্টারেস্টটা কি জিনিস সেটা দেখানো হয়েছে, এটা বলেছি। অপরচুনিটি কস্ট কি জিনিস সেটা দেখিয়েছি। ইন্টারেস্ট কি জিনিস সেটা বলেছি, ইন্টারেস্ট ক্লাসিফিকেশন দুইটা দেখিয়েছি। এবং ফাইনালি আরেকটা দেখেছি ক্যাশ ফ্লো ডায়াগ্রাম। এই কতগুলো জিনিস আজকে শেষ করেছি, পরবর্তীতে আমরা নতুন জিনিস দেবো। ঠিক আছে, কারো যদি কোনো কোয়ারি থাকে গ্রুপে দিতে পারো, অথবা তোমরা আমার সঙ্গে এই করতে পারো, কনসাল্ট করতে পারো, অথবা এখন যদি কয়েক মিনিট তোমাদের সময় আছে যদি তোমরা কিছু জানতে চাও। স্যার কোনো রেফারেন্স বই স্যার? রেফারেন্স বই তোমাদের ওই যে হামিদ যে একটা আমাদের ক্লাস শিডিউল দিয়েছে না, জি স্যার। ওইটা শেষে সবগুলো শেষে আমাদের বইগুলো লিস্ট দেয়া আছে, কোন চ্যাপ্টার কোত্থেকে পড়েছি সেখানেও দেয়া আছে। স্যার আপনি যদি একটু স্যার পিডিএফ দিতেন আমাদের কাছে তো স্যার। আমাদের আসলে পিডিএফ সবগুলো নাই, বই থেকে আমরা ওই করেছিলাম, তোমরা ওইটা ওই সার্চ করলে এখন তোমরা নিজেরাও পাবে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে। আর কারো কোনো করেন, আরেকটা বিষয় একটা মনে রাখো, এখানে যে জিনিসটা এত সহজ লাগতেছে আস্তে আস্তে এগুলো কিন্তু একটু জটিল হবে। কখন কোন ইন্টারেস্ট রেট কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা গিয়ে একটু ঝামেলা হয়ে যায়। সুতরাং তোমরা একটু আজকে যে লেকচার দিয়েছিলাম
তোমরা যে যতটুকু তুলেছো বা যে যতটুকু শুনেছো এটা একটু নোট করার চেষ্টা করবা। খালি কানের কাছে হেডফোন রেখে দিয়ে যদি চেষ্টা করো, এটা এমনিতেই পরবর্তীতে ঝামেলা তৈরি করে, পরে আরো বেশি ঝামেলা তৈরি করবে। সুতরাং একটু আমার ক্লাস করতে গেলে তোমরা খাতা কাগজ কলম নিয়ে বসবা। ওকে, সবাইকে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।